সময় পার করছে রাষ্ট্র নির্বাচনের প্রার্থীরা ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ দিচ্ছে নানা প্রতিশ্রুতি। শেরপুরে পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধ ভেঙে 15 গ্রাম প্লাবিত, 2 শিশুর মরদেহ উদ্ধার, স্থানীয়দের দুর্ভোগ চরমে। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের জীবন ঢালি নামে এক যুবক, পরিবারের শোকের মাতম। এবং শারদীয় দুর্গাপুজোকে সামনে রেখে নোয়াখালীতে মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি, শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন রাষ্ট্র নির্বাচনের প্রার্থীরা। ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীরা জানান ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, তবে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানায় একাডেমিক ও জুবেরি ভবন মিলে 9টি আলাদা ভবনে 17টি সেন্টারে মোট 990টি বুথে ভোট নেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘন করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 248 জন এবং সিনেটে 58 জন প্রার্থী রয়েছেন। ডাকসুর যখন আমরা নির্বাচনে দাঁড়িয়েছি তখন থেকে আমরা ভালো ধরনেরই প্রচার প্রচারণা পাচ্ছি। আমরা ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক ভবন, হল, ক্যাফেটেরিয়া, মসজিদগুলো সব জায়গা থেকে আমরা গিয়েছি। আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গাগুলো আসলে আমাদের প্রাণের জায়গা, যেমন টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, এই জায়গাগুলোতে আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। স্বতন্ত্র যারা প্রার্থী আছে তারা যদি ক্ষমতায় আসে তারা কোনো দলীয় ম্যান্ডেট পূরণ করবে না, তারা ছাত্রদের জন্যই কাজ করবে। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসলে খুবই চ্যালেঞ্জিং বিষয়গুলো, যেখানে যারা প্যানেল ভিত্তিক নির্বাচন করছে তারা আসলে অনেক সুযোগ পাচ্ছে। দর্শক, নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, প্রার্থীরা ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? নামাজের পরপরই আমরা দেখি তারা বেরিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে হলগুলি আছে বিশেষ করে সেই হলগুলিতে তারা যাচ্ছেন এবং শিক্ষার্থীরা বেশিরভাগ সময় যে জায়গায় আড্ডা দেন সেগুলিতে তারা প্রচারণা চালাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। তাদের যে ব্যালট নম্বরটি আছে সেটি নিয়ে তারা ভোটারদের কাছে ছুটছেন। একেবারে যেহেতু শেষ মুহূর্তের দিকে আগামী 25 তারিখে যেহেতু ভোট, মাঝখানে আর 4টা দিন সময় আছে, ফলে পুরো সময়টিকে তারা কাজে লাগাতে চান। প্রার্থীরা যেটি বলছেন যে তারা সময় নষ্ট করতে চান না। বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু হলের বাইরে থাকে সেদিকেও তারা নজরদারি রাখছেন। বিশেষ করে টিম করে করে এখন প্রচারণা চলছে। আমরা একটু কথা বলতে চাই ছাত্রদলের প্যানেলের যিনি নির্বাচনের সমন্বয়ের দায়িত্বে আছেন মাহমুদুল হাসান মিঠু, আপনার কাছে একটু জানতে চাই প্রচারণার কি কৌশল নিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, প্রচারণার কৌশল আমাদের সব থেকে এখানে মূল যে বিষয়টি সেটা হলো যে 30,000 ভোটারের কাছে আমাদের পৌঁছানো খুব অল্প সময়ের মধ্যে। এবং দেখুন যে নির্বাচন কমিশন বারবার রিশিডিউল করে বিভিন্ন অমীমাংসিত ইস্যুকে সামনে এনে এবং এমনকি গতকালকে একটি মীমাংসিত ইস্যুকে সামনে এনে যেভাবে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটা অপচেষ্টা করছে প্রশাসন, সেই জায়গায় আমরা যে নির্বাচনের যে একটা পরিবেশ, সুষ্ঠু পরিবেশ বজায় ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের যে একটা উৎসবমুখর আমেজ ছিল সেই আমেজটি নষ্ট হয়েছে। আমরা লক্ষ্য করছি যে অনেকে গান বাজনা করে সবাই প্রত্যেক প্যানেলে আমরা স্বতঃস্ফূর্তভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা সবাই একটা পরিবার, সেই পরিবারের জায়গা থেকে আমরা সবাই নিজেদের সহপাঠী অগ্রজন্য সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আর আমরা আমাদের মূল যে বিষয়টি যে নির্বাচিত হলে আমাদের প্যানেল নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কোন কাজটি করবে ইস্তেহার, আমরা মূলত এই বিষয়টাকে ফোকাস করে এবং অতীতে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে সেই জিনিসগুলোই আমরা মূলত লক্ষ্য রেখে আমরা প্রচারণা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি যে প্রার্থীরা যেহেতু নির্বাচনের সময় একেবারে এগিয়ে আসছে ভোট গ্রহণের, ফলে তারা যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন তার মধ্যে আরো যেটি আছে সেটি হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলিতে আবাসিকতা সেটি নিয়ে, তারপরে খাবারের মান যেগুলো আছে সেগুলো নিয়ে এবং একাডেমিক ভাবে যে সেশন জটগুলি আছে সেগুলো যেন মুক্ত থাকে, তেমন একটি পরিবেশ যাতে পরিস্থিতি তৈরি হয় সেই জন্য তারা প্রশাসনের সঙ্গে বসবেন এটি বলছেন। কোনো কোনো প্রার্থী যে অভিযোগটি করেছেন যে স্বতন্ত্র যারা তারা যেটি বলছিলেন যে প্যানেলের প্রার্থীদের যে ব্যয় তারা সেটি অনেক টাকা ব্যয়
ব্যয় করছেন, যেটি স্বতন্ত্র প্রার্থীদের একার পক্ষে করা সম্ভব নয়, যেহেতু প্রশাসন ব্যয়সীমা নির্ধারণ করে দেয়নি নির্বাচন কমিশন রাকসুর, ফলে সেখানে একটি সমান যে সুযোগ ভোটের মাঠে সেটি স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন না। আবার কোন কোন প্যানেল যেটি অভিযোগ করেছেন যে বড় দুটি প্যানেলের প্রার্থীরা যে ধরনের দাবি দেওয়া নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে সেটি পূরণ হচ্ছে, পাল্টা দিক থেকে যে যারা স্বতন্ত্র প্যানেল যারা সবাই মিলিয়ে ভোট করার চেষ্টা করছেন তারা অনেকটা কম সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সবাই যাতে সমান সুযোগ পায় এবং উৎসবমুখর পরিবেশে ভোট হয় সেই জন্য তারা যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সবগুলোই তারা নিয়েছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে ধরনের পরিবেশ থাকা দরকার সেটি তারা নিয়েছেন। ভোটের দিনও যাতে সবাই উৎসবমুখর পরিবেশে এবং সব দলবল এসে ভোট দিতে পারেন সেটি তারা প্রত্যাশা করছেন। তবে আশঙ্কার জায়গা যেটি হচ্ছে যে সামনে অনেক ছুটি আছে, এর ফলে ভোটার উপস্থিতি কেমনটা হয় ভোটার টানতে প্রার্থীরা এখন ছুটছেন। তো এই ছিল আমার কাছে রাকসু নিয়ে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। আমাদের সহকর্মী কাজী শাহেদ আমার সাথে যুক্ত ছিলেন। রাকসু নির্বাচনের আগে হঠাৎ করে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য পোষ্য কোটা ফিরিয়ে এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে মুখোমুখি শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রাকসুতে অংশ নেওয়া সব প্রার্থী। তবে প্রশাসন বলছে এটি রাকসু নির্বাচন করতে সমঝোতা করা হয়েছে। কাজী শাহেদের প্রতিবেদন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবছরের 2 জানুয়ারি পোষ্য কোটা বাতিল করা হয়। এ নিয়ে আন্দোলনে নামেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অবশেষে রাকসু নির্বাচনে ভোট গ্রহণের 1 সপ্তাহ আগে পোষ্য কোটা ফিরিয়ে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানিয়ে বিক্ষোভে নামেন প্রার্থীরা। কোন একটি অপতৎপর বাহিনী রাকসুকে বানচাল করার জন্য পোষ্য কোটা ইস্যু আবার সামনে এসেছে। রাকসুর সামনে এসে শিক্ষার্থীরা যখন 35 বছর পর রাকসু উপভোগ করতে যাচ্ছে, ঠিক সে মুহূর্তে এসে পোষ্য কোটাকে ব্যবহার করে আবারও রাকসুকে জিম্মি করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরাও বলছেন রাকসু নির্বাচনের আগে পোষ্য কোটা ফিরিয়ে আনার পেছনে ষড়যন্ত্র দেখছেন তারা। পোষ্য কোটাকে পুনর্বহালের যে চেষ্টা, এটি সম্পূর্ণভাবে আমরা দেখছি যে রাকসুকে বানচাল করার একটা ষড়যন্ত্র। 7 দিন আগে আপনি জানিয়ে দিচ্ছেন যে পোষ্য কোটা ফিরে এসেছে। এটা আমার মনে হয় যে আমাদের রাকসু আসলে না হতে দেওয়ার একটা অন্যতম নীল নকশা। দাফনকৃত কোটাটা আবার কিভাবে উঠে আসে সেটা একটা প্রশ্ন, মানে সেখানে একটা প্রশ্ন থেকে যায়। 2000 প্রাণের বিনিময়ে আমরা 2024-এ যে আন্দোলনটা হয়েছে তারপরেও কেন পোষ্য কোটা থাকবে? তবে পোষ্য কোটাকে অধিকার বলছেন কর্মকর্তারা, আর উপ-উপাচার্য বলছেন নির্বাচন করতেই দাবি মেনে নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধা এটা আমাদের অধিকার। সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, সকল বিশ্ববিদ্যালয় যদি সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়ে থাকে, আমরা বঞ্চিত হব কেন? রাকসু নির্বাচন করার জন্য আমরা একটা সমঝোতায় আসছি। শিক্ষকেরা, কর্মকর্তারা রবিবার থেকে যে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করছে। আমাদের রাকসু নির্বাচন করতে 300 শিক্ষক লাগবে এবং কয়েকশো অফিসার কর্মকর্তা লাগবে। তাহলে আমরা কাদেরকে দিয়ে রাকসু নির্বাচন করব? একটা সমঝোতা তো দরকার হবে। ওরা প্রাতিষ্ঠানিক সুবিধার আন্দোলন করতেছে, ওরা যদি বন্ধ করে দেয় তাহলে তো রাকসু নির্বাচন বন্ধ হয়ে যায়। পোষ্য কোটা নিয়ে এখন মুখোমুখি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিশ্চয়তার মধ্যে পড়েছে রাকসুর ভোটও। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন উৎসব মুখর পরিবেশ। সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন 1164 জন শিক্ষার্থী। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে 21 সেপ্টেম্বর। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে তীব্র উচ্ছ্বাস ও প্রত্যাশা। ভোটাররা বলছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা নিজেদের মত প্রকাশের সুযোগ পাবেন। অন্যদিকে প্রার্থীরা বলছেন নির্বাচনে জয়লাভের পাশাপাশি শিক্ষার্থীদের আস্থা অর্জন করাই তাদের মূল লক্ষ্য। সব মিলিয়ে চাকসু নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য, যেখানে শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব বেছে নিতে মুখিয়ে আছেন। চাকসু কারো ব্যক্তিগত সংগঠন নয়। চাকসু শিক্ষার্থীর শক্তি, শিক্ষার্থীর মর্যাদা, শিক্ষার্থীর কণ্ঠস্বর। আমি সেই কণ্ঠস্বরকে আরো শক্তিশালী করতে চাই। দায়িত্বশীল এমন একজন মানুষকে, এমন একজন প্রার্থীকে আমি ভিপি পদে দেখতে চাচ্ছি। সে আমাদের 25,000-27,000 স্টুডেন্টের একজন প্রতিনিধি হিসাবে চাকসুতে তার কার্যক্রম পরিচালনা করবে। আমরা তার কাছ থেকে ইতিবাচক এমন কিছু চাই যেটা আমাদের পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে মহানগর জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমদ। খালেদ, দাবির বিষয়ে কি বলছে সমাবেশে আসা জামায়াত নেতাকর্মীরা? দেখুন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উদ্যোগে আজকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ। আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের করবেন সিলেট মহানগর জামায়াত, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং দর্শকদের জানিয়ে রাখতে চাই, আজকের এই বিক্ষোভ মিছিলে সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা এসে যোগ দিয়েছেন এবং একই সাথে ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর এবং জামায়াতের যে যুব সংগঠন রয়েছে সেই যুব সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। এবং আজকের এই বিক্ষোভ সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল তারা এই ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বের করবেন এবং মিছিলটি সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব সংগঠনের একজন দায়িত্বশীল, যুব এবং ক্রীড়া বিভাগের একজন দায়িত্বশীল জনাব গোলাম কিবরিয়া। আমাদেরকে জানাবেন যে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন এই সমাবেশের মধ্যে। ধন্যবাদ খালেদ ভাই। আপনি জানেন 24শে জুলাইয়ের আন্দোলনের ফলে এই বাংলাদেশে বর্তমানে যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের সকল জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। বিশেষ করে জুলাই সনদের ভিত্তি, আইনি ভিত্তি এবং 5 দফা দাবিতে পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সকল সমমনা রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকমুখী সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশের জনগণের সকল দাবি দাওয়া নিয়ে পরবর্তী সরকারের মাধ্যমে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন তিনি যেমনটি বলছিলেন যে তারা এই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে যে বিক্ষোভ শুরু করেছেন সেটি সারা দেশ ব্যাপী চলবে এবং তারা তাদের দাবি আদায়ে মাঠে আসেন এবং মাঠে তারা যত রকমের আন্দোলন আছে সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তো সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের এই ছিল সর্বশেষ তথ্য। সিলেট থেকে আমাদের সহকর্মী খালেদ আহমদ যুক্ত ছিলেন আমার সাথে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শিরপুরের মহারশি নদী ও নালিতা বাড়ির চেল্লাখালী নদীতে নিখোঁজ হওয়া 2 শিশু কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শেরপুরের ঝিনাইগাতির মহারশি ও সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে ফসলি জমি। এ সময় হুমায়ুন পাহাড়ি ঢলে ভেসে আসা গাছ এবং লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতের টানে ডুবে নিখোঁজ হয়। জামালপুর থেকে ডুবুরির দল এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করে দেয়। পরে বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। এদিকে একই দিন ঝিনাইগাতির ইসমাইল তামাগাঁও এলাকায় মহারশি নদীতে ভেসে আসা গাছ ধরতে নেমে নিখোঁজ হয় ইসমাইল। পরে শুক্রবার সকালে খৈলকুড়া থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। হরিণ ধরার উদ্দেশ্যে নদীতে লাফ দেয়, পরবর্তীতে নদীর স্রোত তাকে প্রবল বেগে ভাসিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যায়নি। সকাল 6টার সময় এখানে একজন কৃষকের কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জমি দেখতে এসে সেখানে একটি লাশ দেখতে পারে। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে শেরপুরের নদ নদীতে পানি দ্রুত বাড়ছে। এছাড়া মহারশি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এদিকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের প্রায় 32টি পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা সহ ফসলি জমি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে শেরপুরের সবগুলো নদ নদীর পানি বেড়ে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এরই মধ্যে ঝিনাইগাতির মহারশি আর সোমেশ্বরী নদীর পানিও বেড়েছে কয়েক গুণ, আর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে ক্ষতির আশঙ্কা। যে কোনো মুহূর্তে আমাদের রান্নাবাড়ি করা বন্ধ হয়ে যেতে পারে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি
আমাদের দিকে একটু লক্ষ্য রাখার জন্য। বাড়ি ঘর তলায় গেছে, কোনো আবাদ ফসল করা পাইতেছি না, আমগর কিছু সাহায্য করুন আপনারা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কয়েকটি জায়গায় ভাঙনের ফলে পানি লোকালয়ে প্রবেশ করছে, কিছু কৃষি জমি প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যার ফলে আমাদের কৃষকদের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমরা কৃষি অফিসের মাধ্যমে কৃষি প্রণোদনার ব্যবস্থা করে থাকি। পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো পরিদর্শন করে শিগগিরই স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে যেখানে যেখানে কাজ প্রয়োজন সেখানে আমরা প্রকল্প প্রস্তাব দাখিল করে সেটি বাস্তবায়ন করতে পারবো। এদিকে একের পর এক বসতভিটার মাটি ও ফসলি জমি গড়িয়ে পড়ছে কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীতে। একইভাবে ভাঙছে উলিপুর উপজেলার বেগমগঞ্জের মোল্লারহাট, রৌমারী, চিলমারী, রাজারহাট, ফুলবাড়ী সহ 9 উপজেলার 32টি পয়েন্টে। এসব এলাকায় চলতি বর্ষা মৌসুমে বসতভিটা হারিয়েছে কয়েকশো পরিবার। এই নদী ভাঙাইয়া জায়গা সম্পদ, বাড়িঘর, পরিবার সব নষ্ট হয়ে যাইতেছে। 200 বিঘা জমি অটো চলে খাওয়া লাগছে, কি করি বাবা, আমার আর কোনো উপায় নাই। বরাদ্দ সাপেক্ষে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করার আশ্বাস দিয়েছেন এই নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে 25টি জায়গায় আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি, চলমান আছে। এর বাইরেও আমরা প্রায়োরিটি ভিত্তিতে অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে কাজগুলো বাস্তবায়ন শুরু করছি। ভাঙন রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। লিবিয়ায় মাফিয়ার গুলিতে নিহত হয়েছেন মাদারীপুরের জীবন ঢালি নামে এক যুবক। বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার জয়ার গ্রামে জীবন ঢালির পরিবারে শুরু হয় শোকের মাতম। স্বজনরা জানায়, জীবন ঢালির মৃত্যুর বিষয়টি লিবিয়ায় থাকা তার সফর সঙ্গীরা ফোন করে পরিবারকে নিশ্চিত করেছেন। প্রায় 6 মাস আগে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানব পাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া যান জীবন ঢালি। পরিবারের আর্থিক স্বচ্ছতা ফেরাতে এই অবৈধ পথ বেছে নেন তিনি। সেখানে কয়েক মাস আটকে থাকার পর গত 8 সেপ্টেম্বর মাফিয়াদের গুলিতে নিহত হন জীবন। কক্সবাজার টেকনাফে সাগর পথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় নারী ও শিশুসহ 66 জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, উদ্ধারকৃতদের মধ্যে 23 জন নারী, 22 জন পুরুষ ও 21 জন শিশু। তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। বৃহস্পতিবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সংলগ্ন পাহাড়ি এলাকায় দুর্বৃত্তদের গোপন আস্তানায় কিছু সংখ্যক লোকজনকে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে 15 থেকে 20 জন দুর্বৃত্ত পালিয়ে যায়। চক্রের সদস্যরা উদ্ধারের কাউকে সাগরপথে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে আবার কাউকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে সেখানে আনা হয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজোকে সামনে রেখে নোয়াখালীতে মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি। শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ চলছে, অলঙ্কারণ এবং প্যান্ডেল সাজানোর কাজ। উৎসব নির্বিঘ্ন করতে জেলা ও পুলিশ প্রশাসন নিয়েছে ব্যাপক উদ্যোগ। নোয়াখালী থেকে মাওলা সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। নোয়াখালীতে শারদীয়া দুর্গাপূজার সামনে রেখে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। মাটির কাজ শেষে এখন চলছে প্রতিমাকে রাঙিয়ে তোলার কাজ। দুর্গা দেবীকে সাজানোর জন্য পরাচ্ছেন শাড়ি ও অলংকার। মণ্ডপে মণ্ডপে চলছে প্যান্ডেল সাজানোর কাজ। আগামী রোববার মহালয়ার মাধ্যমে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব। এদিন তারা দেবী দুর্গাকে স্বাগত জানাবেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। গত 2 মাস ধরে করা প্রতিমা তৈরির কাজ এখন প্রায় শেষের পথে। চলছে প্রতিমাকে সাজানোর কাজ। প্রতিমাগুলো শেষ মুহূর্তের কাজ চলতেছে এবং আমাদের এই মণ্ডপ থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে যাবে। এখন সাজসজ্জা হবে, প্যান্ডেলের কাজ হবে। 2 মাস যাবত
কাজ করে এই পর্যন্ত এসেছি, সাজানো কাজ চলছে, যার যার মণ্ডপের প্রতিবাদ সে নিয়ে যাবে। এদিকে দেবী দুর্গাকে বরণের প্রহর গুনছেন ভক্তরা। পূজা আসছে, আমাদের সবার মনে অনেক আনন্দ, মা আসবে, দেশের যাতে শান্তি হয় এই মায়ের কাছে প্রার্থনা করি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি প্রশাসন আমাদের দিকে ওইভাবে তাকায় বা আমাদের পাশে থাকে, তাহলে আমাদের পূজাটা আনন্দের ঘাটতি হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ থাকবে প্রত্যেকটা সেন্টারে, পাশাপাশি আমাদের গোয়েন্দা টিম আছে, আমাদের ট্রাফিক বিভাগ আছে, সেনাবাহিনী, র্যাব তারাও থাকবেন। সবাই মিলে আমরা একসাথে এই শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর পরিবেশে নোয়াখালী জেলায় পালন করতে চাই। দুর্গাপূজাকে সফল করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপে মণ্ডপে চাল বিতরণ, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সহ প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন বলে জানায় জেলা প্রশাসন। আমাদের এই জেলায় 187টি পূজা মণ্ডপ সরকারের পক্ষ থেকে প্রায় 92 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখবার জন্য পুলিশ, আনসার, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী দায়িত্ব পালন করবেন। প্রতিটি পূজা মণ্ডপে মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে। নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন স্থানীয়রা, এমন প্রত্যাশা ভক্তসহ সাধারণের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বেতনের দাবিতে টানা 16 দিন ধরে কর্মবিরতি চলছে লালমনিরহাটের কালীগঞ্জে লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির কর্মকর্তা ও কর্মচারীদের। এক বছরেও বেতন না পাওয়ায় গেল 4 সেপ্টেম্বর থেকে চলা এই কর্মবিরতি শুক্রবারও হয়েছে। ফলে আবাসিক ও অনাবাসিক 300 শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর বেতন না পাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে বলে জানান কর্মকর্তা ও কর্মচারীরা। আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আজ আমরা সমবেত হয়েছি। তাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের আকুতি এবং অনুরোধ এবং বিনীত প্রার্থনা কর্তৃপক্ষের কর্ণকুহরে যেন আজকে আমাদের আওয়াজ, আমাদের এই আহ্বান যেন তাদের কাছে পৌঁছে গিয়ে আমাদের অনতি বিলম্বে আমাদের জন্য একটা সুনির্দিষ্টভাবে আমাদের বকেয়া বেতন পরিশোধ করে। সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরে বেড়েছে মাছের দাম। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও ময়মনসিংহে বেড়েছে সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। চাঁদপুরে ভরা মৌসুম থাকলেও ইলিশ সহ সব ধরনের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে মাছঘাটে ইলিশের দাম কেজিতে বেড়েছে 100 টাকা। এর পেছনে দুর্গাপূজা ও ভারতে ইলিশ রপ্তানির প্রভাব পড়েছে। এখানে ইলিশের দামটা আসলে যা কম ভাবা গেছিল আসলে কম না। 1 কেজি সাইজের ইলিশের দাম 2200 টাকা। ইলিশের ভাই চাঁদপুরে সবাই আসতে ঘোরার জন্য 2-4টা মাছ সাথে করে নিয়ে যেতেছে। যেই মাছটা গতকাল গেছিল 2400 টাকা, আজকে 2450-2500 টাকা। গত 1 মাস ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমাগত বাড়ছে সবজির দাম। মাস ব্যবধানে প্রতিটি সবজিতে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, আর পটল 50 টাকায়। লাউগন, থইগন, ডেঙ্গাগন, ডাটাগন, এই পটল, প্রতিটি জিনিস, কুমড়া, মিষ্টি কুমড়া, সবজির দাম বৃষ্টি হতে সবজির দাম একটু বাইরে গেছে। আবার সামনে শীত আসছে, সবজি নতুন করে লাগে গিরুতে লাগে আর কম। চট্টগ্রামের বাজারে বেশিরভাগ সবজির দাম 80 থেকে 120 টাকা। সহনীয় নয় মাছ মাংসের দামও। গরুর মাংস 950 টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। ময়মনসিংহের বাজারে ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি সবজিতে বেড়েছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। শিম বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। লাউ বেগুন যেটা বিক্রি হচ্ছে 120 টাকা বিক্রি হচ্ছে, আর শিম বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। আগের তুলনায় সবকিছুই বেশি। বেগুন, এই যে পটল, আর লাল শাক তো হাতি দেওয়া যায় অনেক বেশি। এলাকার সবজির উৎপাদন কম, ঠিক আছে, যে পরিমাণে সবজি পাওয়ার কথা সেই পরিমাণে পাওয়া যাচ্ছে না। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে বাজার মনিটরিং এ সরকারকে কঠোর হতে হবে দাবি জানিয়েছেন ভোক্তারা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ষড়যন্ত্র করলে বিএনপি তা প্রতিহত করবে বলে জানায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বেলা 11টার দিকে নাটোরের আলাইপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ আয়োজিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সভায় কথা বলেন তিনি। বলেন, পূজাকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। সকল ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে সকল সম্প্রদায়ের পাশে বিএনপি কাজ করবে বলে জানান তিনি। দুর্গা পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোন ষড়যন্ত্র করে, আমরা বিএনপির নেতা কর্মীরা সেটা রুখে দেব।